নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো ধনু রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের ঠিক চতুর্থ ভাবে অবস্থান করবেন রাহু। তবে রাহু যে নক্ষত্রটিতে অবস্থান করবে সেটি হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট, যে ইভেন্ট আপনাদেরকে প্রভাবিত করবে, বিভিন্ন রকম ভাবে আপনার জীবনচক্রে কিন্তু প্রভাবকে বহন করে নিয়ে আসবে। দেখুন, সবার প্রথমে আমি আপনাকে বলতে চাই চতুর্থ ভাব কালপুরুষের রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব। কারণ শুধুমাত্র এডুকেশন নয়, শুধুমাত্র মায়ের অ্যানালাইসিস নয়, আমরা কিন্তু পরিবার, সংসার, সুখ, জমি জমা ইত্যাদি বিষয় চতুর্থ ভাব থেকে দেখি। এবং এই ভাবটিতে যখন নক্ষত্র পূর্ব ভাদ্রপদে রাহুর অবস্থান থাকবে, এটি অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি ইভেন্ট। কারণ পরিবারের ক্ষেত্রে কিছু গোলযোগ কিন্তু বাড়তে পারে। একদমই ঠিক শুনছেন, এটা নয় যে পরিবারের ক্ষেত্রে পজিটিভ অ্যান্ড পজিটিভ হবে। ইনিশিয়ালি আমরা যেটা দেখতে পারবো, আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু প্রভাব আসবে যেগুলো হয়তো আশা অনুরূপ নয়। অর্থাৎ পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু আশা ব্যতীত ঘটনাক্রম ঘটতে পারে। এ বিষয়ে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে, যথেষ্ট ওয়াকিবহল থাকতে হবে। পরিবারের সকলের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনাকে থাকতে হবে অত্যন্ত সজাগ। এমন কথাবার্তা কখনোই বলা যাবে না যেটি আপনার পারিবারিক সমস্যাকে এনহ্যান্স করতে পারে। তাহলে প্রথমে আমরা এটা বুঝলাম চতুর্থ ভাবে রাহুর অবস্থান চতুর্থ পতির নক্ষত্রে এবং অবশ্যই আপনার রাশির অধিপতির নক্ষত্র। অ্যাকচুয়ালি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার দেবতা কে জানেন? অজা একাপদ। আপনারা অনেকেই হয়তো পরিচিত নন, বাট প্র্যাকটিক্যালি বলি, একাদশ যে রুদ্র থাকেন তার মধ্যে অন্যতম একজন, এটা আমরা বলতে পারি। এবং অজা একাপদের যে পদ বা পা সেটি একটি, এবং একটি পা আপনি যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন কলম হয় না, স্তম্ভ, বাড়ির ভর বহন করেন। তেমনি এই অজা একপাদের যদি আমরা বর্ণনা দেখি, তাহলে ইউনিভার্সের ভর তিনি বহন করেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যেও আমরা দেখেছি ভর বহন করার টেন্ডেন্সি। কেউ বিপদে আছে, পাশে গিয়ে দাঁড়ালো, কাউকে গিয়ে সাপোর্ট করলো। এই যে সাপোর্ট করা, এই যে ভর বহন করা, ভার বহন করা, এটা আমরা কিন্তু পূর্ব ভাদ্রপদের মধ্যে দেখতে পাই। এবং কারেন্ট সিচুয়েশন, রাহুর মতো প্ল্যানেট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করা, এটি অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি ইভেন্ট। আপনার পার্সোনাল লাইফকে প্রভাবিত করবে, আপনার পারিবারিক জীবনকে কিন্তু প্রভাবিত করবে। কোন রকম আবেগের বশবর্তী হয়ে, আই রিপিট, কোন রকম আবেগের বশবর্তী হয়ে ডিসিশন নেওয়া যাবে না। আপনি বুঝতে পারছেন একটা ঝামেলা চলছে, আপনি বুঝতে পারছেন একটা অশান্তি চলছে, কিন্তু আবেগের উপরে ডিপেন্ড করে কোন রকম সমস্যার জায়গায় যাওয়া যাবে না। আবেগের উপর ডিপেন্ড করে কোন রকম ডিসিশন কিন্তু নেওয়া যাবে না, তাতে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে যদি কথা কাটাকাটি হয়, হতেই পারে। আপনি একটা বললেন, সে একটা প্রত্যুত্তর দিল, এটা তো স্বাভাবিক জীবনের নিয়ম। কিন্তু এটিকে নিয়ে অতিরিক্ত কঠিন ভাবনা চিন্তা যেমন করা যাবে না, অতিরিক্ত কঠিন ডিসিশনও কিন্তু নেওয়া যাবে না। আমি মনে করি, দেখুন, এই সংযোগটাকে, এই সময়টিকে তিনটে ভাগে আমি ভাগ করব। ফার্স্ট হচ্ছে 18 মার্চ থেকে 29 মার্চ, প্রথম পর্যায়ের সময়। দ্বিতীয় হচ্ছে 29 মার্চ থেকে 27 এপ্রিল, দ্বিতীয় পর্যায়ের সময়। এবং 27 এপ্রিল অনওয়ার্ডস, তৃতীয় পর্যায়ের সময়। আপনি প্রশ্ন করতেই পারেন, কেন তিন ভাগে ভাগ করা হলো, রিজনটা কি? দেখুন, প্রথমেই বলি, প্রথমে রাহু, শুধুমাত্র রাহুই অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশির। সেখানে রাহু 18 তারিখে প্রবেশ করবে। প্র্যাকটিক্যালি আমরা রাহুর সঞ্চার নিয়ে আলোচনা করছি। এবং 29 মার্চ শনি এসে কিন্তু রাহুকে জয়েন করবে। তাহলে 29 মার্চ থেকে শনি রাহু 27 এপ্রিল পর্যন্ত থাকবে।
তারপরে পুনরায় রাহু একা অবস্থান করবে। কি হবে এতে? প্রথম দিকে আমরা দেখতে পারবো রাহু 1, 4, 6 কে রিপ্রেজেন্ট করছে। পারিবারিক ক্ষেত্রে সচেতনতা রাখতেই হবে। দ্বিতীয়ত, কোন রকম ইনভেস্ট জমি সংক্রান্ত বিষয়ে করার ক্ষেত্রে আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে। আপনি যে ইনভেস্টমেন্টই করেন না কেন, সেটা যদি আপনার জমি সংক্রান্ত বিষয়ের হয়, তাহলে আমার মনে হচ্ছে সেক্ষেত্রে সতর্কতা রেখে আপনাকে কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে। তবে যাদের লোন রয়েছে, দেনা রয়েছে, বিভিন্ন রকম ভাবে কর্জের মধ্যে যারা ডুবে আছেন, এক কথায় যদি বলি ডুবে আছেন, পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যাদের কর্জ আছে, যাদের লোন আছে, যাদের দেনা আছে, তাদের কিন্তু কিছুটা পজিটিভিটি বাড়তে পারে। অর্থাৎ এটা বলতে পারি যে লোন, কর্জ, দেনা থেকে ভেরি ইমিডিয়েট কোন রকম নেগেটিভ প্রভাব আপনার জীবন চক্রে আসবে না। অনেকেই ল লিটিগেশনের ইভেন্টের ভয়তে আছেন, কারণ অনেকেই মনে করছেন ঢায়া শুরু হবে, নেগেটিভ হয়ে যাবে। বিষয়টি একদমই তেমন নয়। এই বার্তাটুকু আমি অলরেডি আপনাদেরকে কিন্তু শেয়ার করেছি যে ঢায়া শুরু হোক না, তাতে ক্ষতি কি? তার ভয় কিসের? কর্মফল পাবেন, তাতে তো চিন্তা করার কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না। হ্যাঁ, রাহুর এই ট্রানজিট ইনিশিয়ালি নেগেটিভ নয়, তবে 29শে মার্চ থেকে ঠিক 27শে এপ্রিল তার মাঝে একটি সেন্সিটিভ টাইমিং আছে, 14ই এপ্রিল 2025। এই দিনটি থেকে, এই দিনটির আগে 3 দিন এবং এই দিনটির পরে 3 দিন, মানে মোট 7 দিন আপনাকে ওয়াকিবহল থাকতেই হবে। কোন কোন বিষয়? হঠাৎ করেই কোনো জব এই সময়ে ছাড়া যাবে না। কোনো জব লেফট করা আপনার জন্য নেগেটিভ হতে পারে এই টাইমে। জবের জায়গা কিন্তু ভালো দেখছি না। জব লেফট করলে সমস্যা হবে, চাকরি পেতে দেরি হবে। এমনিতে প্রফেশনাল লাইফে জেলাসি আপনার প্রচুর, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, নতুন করে এমন কোনো পরিস্থিতি প্লিজ তৈরি করবেন না যাতে আপনার জেলাসির পরিমাণটা বাড়ে। এমনিতে এই সময় দেখবেন অনেকগুলো সুযোগ পাবেন দিন 7 মধ্যে, তবে চাকরি চেঞ্জের ডিসিশনটা প্লিজ এই সময় নেবেন না, আগে বা পরে করা যেতে পারে। হ্যাঁ, এই সময় কোন কোন জিনিস করা যাবে? আপনার নেগেটিভ হ্যাবিট গুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনি যদি পরিকল্পনা করতে চান, ইউ ক্যান ডু। নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন এই টাইমিং এ, আপনার জন্য ভালো রেজাল্ট আসবে। স্পিরিচুয়াল গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি, স্পিরিচুয়াল উইজডম এই সময় ডেভেলপমেন্ট করবেই, স্পিরিচুয়াল গেইন এই সময় হবেই। যদি আপনি চেষ্টা করেন কিছু স্পিরিচুয়াল সাবজেক্টের প্রতি আপনার আগ্রহ, সেটা থেকে কিছুটা পজিটিভিটি তৈরি করার চেষ্টা, সেগুলো কিন্তু করা যেতে পারে। তাতে অ্যাজ সাচ নেগেটিভিটি থাকবে বলে একদমই আমি মনে করছি না। তার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত জাতক জাতিকাদের ল্যাক অফ কনফিডেন্স ফিল হচ্ছে, পারবো না, আদৌ পারবো, এরকম নানা রকমের চিন্তা ভাবনা গুলো বারবার আসছে, তাদের কিন্তু এই সময় কনফিডেন্স লেভেলটা ইনক্রিজ করবে, কনফিডেন্সটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ইম্পালসিভ নেচারকে গুরুত্ব দেওয়া মোটেই যাবে না। যারা একটু ইম্পালসিভ আছেন, আপাতত গিয়ে দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে একটু রেগে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে তৈরি হয়ে যায়, তাদেরকে বিশেষ সচেতনতা রাখতে হবে। যেহেতু ষষ্ঠ ভাবে রয়েছেন জুপিটার, যারা চাকরি নিয়ে প্রবলেমে রয়েছেন, বিশেষ করে ক্যাম্পাসিং এ ভালো সুযোগ পাচ্ছেন না, আপনার সাথে একই সাথে পড়াশোনা করে, আপনার থেকে হয়তো কোয়ালিটিতে অনেকটা কম, সে হয়তো চাকরি পেয়ে যাচ্ছে, তাই না? এই ধরনের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। পেয়ে যাবেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ক্যাম্পাসিং এ বসুন, চাকরি পেয়ে যাবেন, অসুবিধা হবে না। তবে যদি অপশন থাকে 3টি এবং তার মধ্যে একটি অপশন যদি থাকে 11ই এপ্রিল থেকে 17ই এপ্রিল, এই অপশনটিকে স্কিপ করুন। আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হবে, বেটার ফলাফল আপনার জীবন চক্রে আসবে। এবং একটা বিষয় কিন্তু বুঝতে হবে, অনেকেই আছেন তারা রাইট ডিরেকশন পাচ্ছেন না, যে কোন বিষয় নিয়ে এগোলে পড়াশোনাটা বেটার হতে পারে। কারণ এখনো অনেকে এডুকেশনের সাথে যুক্ত এবং রং কিছু স্ট্রিম নিয়ে পড়াশোনা করছেন। আমি বলছি, হয়তো কথাটা শুনতে অনেকেরই ভালো লাগবে না, বাট দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল।
এমন কিছু সাবজেক্ট আপনি চুজ করেছেন যেগুলো হয়তো আপনার সাথে ঠিকঠাক যায় না, এমন কিছু সাবজেক্ট আপনি চুজ করে ফেলেছেন যেটি হয়তো আপনার সাথে অ্যাপ্রোপ্রিয়েট নয়। আই বিলিভ এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা রাখতে হবে, যথেষ্ট সচেতনতা গ্রহণ করার চেষ্টা করতে হবে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। তার মানে একটা বিষয় কিন্তু অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি আমাদের কাছে পরিষ্কার যে সিচুয়েশন কারেন্টলি চলছে এই সিচুয়েশন থেকে বেটার সিচুয়েশন আসবে, প্রপার একটা সিলেকশন আপনি করতে পারবেন আপনার এডুকেশনের ক্ষেত্রে, এবং অন্যান্য বিষয়েও কিন্তু যথেষ্ট ধনাত্মক একটা ভাইবস আপনি তৈরি করতে পারবেন। জাস্ট দুটো বিষয় মাথায় রাখতে হবে, কোনো ডিসিশন চটজলদি নেওয়া যাবে না, যেমন চলছে সেইভাবেই কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ অন্য কিছু পরিকল্পনার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। আমি বিশ্বাস করি, আমি মনে করি এই ধারাবাহিকতাটা যদি আপনি বজায় রাখতে পারেন, নো প্রবলেম উইল অ্যারাইজ। আর যদি এই ধারাবাহিকতাটা বজায় রাখতে না পারেন, তাহলে রাহুর সঞ্চার আপনার জন্য পুরোপুরি ভালো কিন্তু হবে না। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকেই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।